ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে ক্লাস 10-এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে জৈব রসায়ন। এবং দেখো, জৈব রসায়ন কিন্তু খুব সোজা, তোমাদের অনেকের কাছেই এটা কঠিন লাগতে পারে, এবং কিন্তু জৈব রসায়ন যদি তুমি ঠিকঠাক প্র্যাকটিস করতে পারো, এর যে বিক্রিয়াগুলো, এর যে মানে ধরনটা, পড়ার ধরনটা একটু আলাদা টাইপের। সুতরাং এই জায়গাটা তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে, অনেক কিছু প্র্যাকটিস করতে হবে। এবং তোমাদের যদি ভবিষ্যতে লক্ষ্য থাকে যে সায়েন্স নিয়ে পড়া, তাহলে কেমিস্ট্রি তোমাদের একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট হতে চলেছে। এবং সেই কেমিস্ট্রি সাবজেক্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। আর অর্গানিক কেমিস্ট্রির বেসিকগুলো কিন্তু এখানেই লুকিয়ে আছে, ক্লাস 10-এর অর্গানিক কেমিস্ট্রিতে। সুতরাং এই অর্গানিক কেমিস্ট্রিটা তোমার ভবিষ্যতের জন্য খুব ভালো হবে তুমি যদি ঠিকঠাক পড়ো এবং সায়েন্স নিতে চাও, এবং ইন জেনারেল মাধ্যমিক পরীক্ষায় ভালো করতে গেলেও কিন্তু অর্গানিক কেমিস্ট্রির উপর খুব জোর দিতে হবে। তাহলে চলো আমরা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগ নিয়ে আলোচনা করি। আচ্ছা, প্রথমে যেটা আমরা আলোচনা করব জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি। দেখো, এই যে অর্গানিক কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি বাংলা নামটা কি? অর্গানিক কেমিস্ট্রি বাংলা বললে হয় জৈব রসায়ন। তো জৈব রসায়ন ব্যাপারটা কি? দেখো, এই জৈব, এই কথাটা কোথা থেকে এসেছে? জৈব কথাটা জীব থেকে এসেছে। জৈব কথাটা এসেছে জীব থেকে। জীব মানে কি? জীব মানে আমাদের দুটো, মানে জীবকে আমরা দুরকম ভাবে ভাগ করতে পারি, প্রাণী এবং উদ্ভিদ। এবং এই জীব থেকে যেহেতু জৈব কথাটা এসেছে, তাহলে আমরা এটা বলতে পারি যে প্রাণীজ বা উদ্ভিজ্জ বস্তু, মানে যেগুলো প্রাণী বা উদ্ভিদ থেকে পাওয়া যায়, সেগুলোকেই কিন্তু আমরা বলবো জৈব যৌগ। এবং সেই জৈব যৌগ সংক্রান্ত যে আলোচনা রসায়নের যে শাখায় করা হয়, তাকে আমরা বলবো জৈব রসায়ন। বুঝতে পারছো? দেখো, জৈব রসায়ন হচ্ছে জৈব যৌগের আলোচনা। এবং জৈব যৌগ কাকে বলে? দেখো, জৈব কথাটা এসেছে জীব থেকে। জীব মানে কি? জীব মানে প্রাণী বা উদ্ভিদ। তাহলে আমরা জৈব যৌগ কাকে বলে সেটা নিয়ে প্রথমে আমরা জানি, তারপর জৈব রসায়নটা তো আমরা আলোচনা করেই ফেলতে পারবো। অর্থাৎ আমরা জৈব যৌগের মধ্যে আমরা জৈব যৌগ কাকে বলে এটা আমরা জানি, চেষ্টা করি যে হোয়াট ইজ অর্গানিক কম্পাউন্ড। যে প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায়, প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যৌগগুলিকে জৈব যৌগ বলে। ইন জেনারেল এটা অনেক দিনের পুরানো কনসেপ্ট অনুযায়ী এটাই কিন্তু বলে যে প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যৌগগুলিকে জৈব যৌগ বলে। এবং এই জৈব যৌগগুলো মানে ইন জেনারেল মানুষরা কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের খাবার বা পানীয় হিসাবে কিন্তু মানুষ ব্যবহার করে এসছে, বা অন্যান্য প্রয়োজনে ব্যবহার করে এসছে। যেমন ধরো ইথাইল অ্যালকোহল একটা জৈব যৌগ। যেমন ধরো সুক্রোজ মানে চিনি একটা জৈব যৌগ। বা তুমি বলতে পারো, এক্ষেত্রে তুমি বলতে পারো যে তোমার যে প্রোটিন, যে ফ্যাট, যে আমাদের কার্বোহাইড্রেট, সেগুলো সবই কিন্তু জৈব যৌগ। এবং সেগুলোর সবই উৎস হচ্ছে প্রাণী দেহ বা উদ্ভিদ দেহ থেকে। সুতরাং জৈব যৌগ আগে বিজ্ঞানীরা মনে করতেন যে প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যৌগগুলিকে জৈব যৌগ বলে। এবং এই জৈব যৌগ সংক্রান্ত যে রসায়ন, জৈব যৌগ যে শাখায় জৈব যৌগ আলোচনা করা হয়, রসায়নের যে শাখা, তাকে আমরা বলবো জৈব রসায়ন। বুঝতে পেরেছো? তাহলে জৈব যৌগ কাকে বলে আর জৈব রসায়ন কাকে বলে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এবার দেখো, আমি অনেকদিন আগের কথা বলছি, যে অনেকদিন আগে যে প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যৌগগুলিকে জৈব যৌগ বলে, এটা আমি বললাম। এর দেখো উদাহরণ আমি কি বললাম? উদাহরণ হতে পারে কার্বোহাইড্রেট জাতীয় পদার্থ, কার্বোহাইড্রেট, ভিটামিন, ফ্যাট, প্রোটিন। কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন প্রচুর হতে পারে, সবকিছুই হতে পারে জৈব যৌগ। ভিটামিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ভিটামিন, ফ্যাট, অ্যালকোহল, এগুলো সব কিন্তু জৈব যৌগের মধ্যে পড়ে। এবং বিজ্ঞানীরা ভেবেছিলেন 1784 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ল্যাভোয়েসিয়ের এইটা দেখে, মানে এইসব জৈব যৌগগুলোকে দেখে একটা কথা তিনি বললেন
যে জৈব যৌগের মধ্যে অবশ্যই কিন্তু কার্বন থাকবে। 1784 খ্রিস্টাব্দে ল্যাভয়েসিয়ের নামক একজন বিজ্ঞানী, ল্যাভয়েসিয়ের বিজ্ঞানীর নাম তোমরা আগেও শুনেছো। ল্যাভয়েসিয়ের কি বললেন, যে ল্যাভয়েসিয়ের বললেন যে জৈব যৌগের অন্যতম উপাদান হচ্ছে কার্বন। জৈব যৌগের অন্যতম উপাদান হলো কার্বন। কার্বন তোমরা নিশ্চয়ই শুনেছো। কার্বন একটা এলিমেন্ট যার পরমাণু ক্রমাঙ্ক 6। সুতরাং এই সবগুলো যে জৈব যৌগ পাওয়া গেছিল তার প্রত্যেকটাদের মধ্যে কিন্তু কার্বন ছিল। এবং যেহেতু এই যে কার্বন ঘটিত যৌগগুলো যেহেতু প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায়, সুতরাং বিজ্ঞানীরা মনে করেছিলেন যে এই প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে যেহেতু এটা পাওয়া যায়, সুতরাং এটার একটা সোর্স আছে। এই একটা সোর্স বা একটা ফোর্স দিয়ে আমরা কিন্তু এই প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে এটা তৈরি করতে পারি। এবং সেই ফোর্সটা কিন্তু রসায়নগারে বা পরীক্ষাগারে সম্পন্ন করা যায় না। মানে সেই ফোর্সটা যেহেতু প্রাণী বা উদ্ভিদকে তুমি কি প্রাণী বা উদ্ভিদকে তুমি কি পরীক্ষাগারে তুমি কি মানে উৎপত্তি করতে পারো? পরীক্ষাগারে কিন্তু উৎপত্তি করা যায় না। এরা কিন্তু ন্যাচারাল, এরা প্রাণী বা উদ্ভিদ কিন্তু ন্যাচারাল। তো ন্যাচারাল প্রাণী বা উদ্ভিদ কিন্তু হয় মানে মানে তাদের উৎপত্তির যে অরিজিনটা কিন্তু ন্যাচারাল। তাহলে বিজ্ঞানীরা সেটা থেকে খেয়াল করলেন যে এটার মধ্যে এই যে প্রাণী বা উদ্ভিদের মধ্যে একটা ভাইটাল ফোর্স আছে। সেই ভাইটাল ফোর্স থেকেই এইসব জীবজ অণুগুলো, যেগুলো জীব থেকে জাত অণু এবং যেগুলো আমরা জৈব যৌগ বলবো, সেই ভাইটাল ফোর্স প্রাণী বা উদ্ভিদদের মধ্যে থাকা একটা ভাইটাল ফোর্স, যেগুলোই হচ্ছে এই জৈব যৌগের উৎসের প্রধান কারণ, জৈব যৌগের উৎপত্তির প্রধান কারণ। এর যে ভাইটাল ফোর্স, বিজ্ঞানী বার্জেলিয়াস 1815 সালে বললেন, 1815 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্জেলিয়াস কি বললেন? বিজ্ঞানী বার্জেলিয়াস বললেন যে যেহেতু এই মানে জৈব যৌগগুলো যেহেতু উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকে পাওয়া যায়, সুতরাং উদ্ভিদ এবং প্রাণী দেহের মধ্যে একটা ফোর্স কাজ করেছে, সেটা হচ্ছে ভাইটাল ফোর্স। সেই ভাইটাল ফোর্সের ফলে কিন্তু এই জৈব যৌগগুলোকে পাওয়া যাচ্ছে। এবং এই জৈব যৌগগুলোকে কখনোই পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়, কারণ প্রাণী বা উদ্ভিদকে পরীক্ষাগারে তৈরি করা সম্ভব নয়। প্রাণী বা উদ্ভিদ প্রকৃতির নিজস্ব নিয়মেই সৃষ্টি হয়। সুতরাং প্রাণী বা উদ্ভিদকে যেহেতু পরীক্ষাগারে সৃষ্টি করা সম্ভব নয়, সুতরাং প্রাণী বা উদ্ভিদ থেকে যেহেতু আমরা জৈব যৌগগুলোকে পাচ্ছি, সুতরাং জৈব যৌগগুলোকেও ল্যাবরেটরিতে কিন্তু তৈরি করা সম্ভব নয়। বিজ্ঞানী বার্জেলিয়াস সেই কারণে বললেন যে এটার মধ্যে একটা প্রাণী বা উদ্ভিদদের মধ্যে একটা ভাইটাল ফোর্স থাকে। এই ভাইটাল ফোর্সই কিন্তু আমাদের এই যৌগ তৈরির মানে অর্গানিক যে কম্পাউন্ড গুলো, জৈব যৌগ তৈরির কিন্তু প্রধান উৎস মানে প্রধান কারণ ভাইটাল ফোর্স। কিন্তু এই ভাইটাল ফোর্স তত্ত্ব বাতিল হয়ে যায়, কারণ বিজ্ঞানীরা মনে করেছিলেন যে উদ্ভিদ এবং প্রাণীদেহ থেকেই কেবলমাত্র জৈব যৌগগুলো পাওয়া যায়। কিন্তু না, উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে জৈব যৌগ পাওয়া যায় সেটা কিন্তু অনেক প্রাচীন একটা মতবাদ। আমি যে এখানে জৈব যৌগটা লিখেছি সেটা কিন্তু মানে অনেক প্রাচীন মতবাদ। তারপরে 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার ইনি একজন বিজ্ঞানী ছিলেন, বিজ্ঞানী ভোলার। সেই ভোলার কি করলেন 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার কি করলেন? বিজ্ঞানী ভোলার একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, যেটাতে ইনঅর্গানিক কম্পাউন্ড মানে সেখানে কিন্তু কার্বন নেই, মানে সেরকম ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে বিজ্ঞানী অজৈব পদার্থ অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO, এই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে কিন্তু অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে তিনি ইউরিয়া NH2CONH2 ইউরিয়া প্রস্তুত করলেন। এটা কিন্তু ল্যাবরেটরিতে বা পরীক্ষাগারে তিনি প্রস্তুত করলেন। খুব ভালো করে এই বিন্যাসটা বোঝো যে 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার অ্যামোনিয়াম সায়ানাইড NH4CnO এটাকে উত্তপ্ত করে তিনি তৈরি করলেন ইউরিয়া, যেটা সংকেত হচ্ছে NH2CONH2, এটা হচ্ছে ইউরিয়া প্রস্তুত করলেন।
এবং ইউরিয়া হচ্ছে পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ। এই ইউরিয়াটা কথাটা তোমাদের মনে রাখতে হবে, পরীক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগ সেটা হচ্ছে ইউরিয়া। এটা প্রথম ফার্স্ট পরীক্ষাগারে ল্যাব প্রিপারেশনে তৈরি, ল্যাব প্রিপারেশনে মাধ্যমে পাওয়া প্রথম জৈব যৌগ হচ্ছে ইউরিয়া, মাধ্যমে পাওয়া প্রথম জৈব যৌগ। এই কথাটা তোমাদের মনে রাখতে হবে। সুতরাং দেখো যে আমাদের আগের যে বিজ্ঞানীরা ভাবছিলেন যে এইসব জৈব যৌগগুলোকে কেবলমাত্র প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যায়, সেই তত্ত্বটা কিন্তু আস্তে আস্তে করে মানে এই জৈব যৌগগুলোকে কখনোই পরীক্ষাগারে প্রস্তুত করা যায় না, সেই তত্ত্বটা কিন্তু আস্তে আস্তে করে খারিজ হয়ে যাচ্ছে। এবং খারিজ হয়ে যাচ্ছে তার প্রধান জায়গাটা কোন বিজ্ঞানী করেছিলেন? 1828 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ভোলার। তিনি পরীক্ষাগারে প্রস্তুত করে দেখিয়ে দিলেন হ্যাঁ জৈব যৌগ প্রস্তুত করা যায়। যে বিজ্ঞানী বার্জেলিয়াস যেটা বলেছিলেন যে না, এই সবগুলো কেবলমাত্র জীব এবং প্রাণীদের মধ্যে মানে প্রাণী এবং উদ্ভিদদের মধ্যে যে ভাইটাল ফোর্স, সেই ভাইটাল ফোর্স থেকেই অর্গানিক কম্পাউন্ড গুলো তৈরি হচ্ছে। এবং যেহেতু ল্যাবরেটরিতে সৃষ্টি করা যায় না, সুতরাং জৈব যৌগগুলো তো ল্যাবরেটরিতে সৃষ্টি করা যায় না। কিন্তু আস্তে আস্তে করে ল্যাবরেটরিতে কিন্তু জৈব যৌগ কিন্তু প্রস্তুত হতে থাকলো। এটা খালি ভোলার বলে নয়, এরপরে 1835 সালে বিজ্ঞানী কোলবে 1835 খ্রিস্টাব্দে বিজ্ঞানী কোলবে তিনি কি করলেন? তিনি তৈরি করলেন অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। এটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই অ্যাসিটিক অ্যাসিড ল্যাবরেটরিতে প্রিপেয়ার করে দেখিয়ে দিলেন। 1835 খ্রিস্টাব্দে কোলবে ল্যাবরেটরিতে আস্তে আস্তে করে কিন্তু ল্যাবরেটরিতে জৈব যৌগগুলো প্রিপেয়ার করে দেখাতে বিজ্ঞানীরা থাকলেন। সুতরাং বার্জেলিয়াসের তত্ত্ব যেটা আস্তে আস্তে কিন্তু বাতিল হতে শুরু করলো। এবং তারপরে দেখো 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থলেট 1856 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বার্থলেট এইটা কিন্তু তিনি মিথেন CH4 যেটা হচ্ছে মিথেন, সেই মিথেন পরীক্ষাগারে কিন্তু প্রস্তুত করে দেখালেন মিথেন। তাহলে আস্তে আস্তে করে কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষাগারে কিন্তু জৈব যৌগ প্রস্তুত করে দেখাতে শুরু করলেন। তাহলে বার্জেলিয়াসের যে তত্ত্বটা ছিল, যে বার্জেলিয়াস বলছেন যে ভাইটাল ফোর্স তত্ত্ব, অর্থাৎ যে একটা ভাইটাল ফোর্স মানে জীব এবং জীবদেহে যে ভাইটাল ফোর্স থাকে সেটা থেকেই আমরা জৈব যৌগ তৈরি করছি, সেই কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে করে সেটা বিলুপ্ত হলো। সেই কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে করে আর থাকছে না, কারণ ল্যাবরেটরিতেও আমরা কিন্তু তৈরি করতে পারছি জৈব যৌগকে। তাহলে এই জৈব যৌগের যে ইন জেনারেল কনসেপ্টটা, যে প্রাণী বা উদ্ভিদ দেহ থেকে পাওয়া যৌগগুলিকে জৈব যৌগ বলে, এই কনসেপ্টটা কিন্তু এখন বর্তমানে জৈব যৌগের, এইটা আগে ব্যবহার হতো জৈব যৌগের এই কনসেপ্টটা, এখন কিন্তু বর্তমানে এই জৈব যৌগের এই কনসেপ্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এবং কিন্তু একটা কথা একদম নিশ্চিত যে জৈব যৌগের মধ্যে কার্বন কিন্তু থাকবেই থাকবে। মানে এই কথাটা যেটা মানে ল্যাভোইসিয়ের বলেছিলেন 1784 খ্রিস্টাব্দে, সেই কথাটা কিন্তু মিলছে যে জৈব যৌগের অন্যতম উপাদান হলো কার্বন থাকবেই। কিন্তু এই জৈব যৌগগুলোকে কেবলমাত্র আমরা জীব এবং প্রাণীদেহ থেকে পাবো তা নয়, আমরা ল্যাবরেটরিতেও কিন্তু প্রস্তুত করতে পারবো। সুতরাং বার্জেলিয়াসের এই তত্ত্বটা খারিজ হয়ে যায়, কিন্তু ল্যাভোইসিয়ের এই তত্ত্বটা যে জৈব যৌগের অন্যতম উপাদান হলো কার্বন, সেটা কিন্তু থাকবে। বুঝতে পারলে? এবার দেখো জৈব যৌগের যদি আধুনিক সংজ্ঞা করি, এটা তো জৈব যৌগের পুরানো সংজ্ঞা, জৈব যৌগের যদি আমি আধুনিক সংজ্ঞা খুঁজি তাহলে কি হবে? যে যেসব কার্বন ঘটিত যৌগ, সব কার্বন ঘটিত যৌগ নয়, যেসব কার্বন ঘটিত যৌগ জৈব যৌগের সংজ্ঞাটা আমি করছি। জৈব যৌগের সংজ্ঞাটা, যেসব কার্বন ঘটিত যৌগ কার্বনের একটা প্রপার্টি আছে ক্যাটিনেশন ধর্ম, আমি পরে আলোচনা করব। যেসব কার্বন ঘটিত যৌগ কার্বনের ক্যাটিনেশন ধর্মটা কি আলোচনা করবো এখন, আপাতত এইটুকু জানো, কার্বনের ক্যাটিনেশন ধর্ম বা সমবয়বতা ধর্ম মানে আইসোমেরিজম, এটাও আলোচনা করব। এখন খালি জাস্ট এইটুকু জেনে রাখো, যেসব কার্বন ঘটিত যৌগ কার্বনের ক্যাটিনেশন ধর্ম বা সমবয়বতা ধর্ম
প্রদর্শন করে তাদেরকে তাদের জৈব যৌগ বলে। তাদের জৈব যৌগ বলে। বুঝতে পারলে যে যেসব কার্বন ঘটিত যৌগ কার্বনের ক্যাটিনেশন ধর্ম বা সমবায়িত ধর্ম প্রদর্শন করে তাদেরকে আমরা বলবো জৈব যৌগ। এবং এখানে মনে রাখতে হবে যে কার্বন ঘটিত যৌগ মানেই তোমরা যদি ভেবে থাকো যে সেটা জৈব যৌগ, সেটাও কিন্তু নয়। যেমন কিছু ব্যতিক্রম আছে, যেমন কার্বন ঘটিত যৌগের মধ্যে ব্যতিক্রম কি দেখো, ব্যতিক্রম মানে দেখো কার্বনের অক্সাইড কিন্তু একটা ইনঅর্গানিক কম্পাউন্ড, অর্থাৎ অজৈব যৌগ। কার্বনের অক্সাইড ব্যতিক্রম আমি লিখে দিচ্ছি। কার্বনের অক্সাইড মানে দেখো ওই কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনো অক্সাইড, এটাগুলো কিন্তু ইনঅর্গানিক কম্পাউন্ড, এগুলো কিন্তু অর্গানিক কম্পাউন্ড নয়, খেয়াল রাখতে হবে। কার্বনেট যৌগ দেখো, কার্বনেট যৌগের মধ্যে যেমন ধরো সোডিয়াম কার্বনেট Na2CO3, দেখো এদের মধ্যে কার্বন দেখা যাচ্ছে, কিন্তু কার্বন দেখা যাচ্ছে মানে জৈব যৌগ কিন্তু নয়। যে কোনো জিনিসেরই কার্বনেট হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, মানে অজৈব যৌগ। সুতরাং যেসব কার্বন ঘটিত যৌগ কার্বনের কার্ডিনেশন ধর্ম বা সমবায় ধর্ম প্রদর্শন করে তাদের জৈব যৌগ বলে। এদের মধ্যে ব্যতিক্রম আছে। কার্বন ঘটিত যৌগের মধ্যে সবগুলো কার্বন ঘটিত যৌগ কিন্তু হবে না। কার্বনের অক্সাইড ব্যতিক্রম, কার্বনেট যৌগ ব্যতিক্রম, বাইকার্বনেট যৌগ এটা ব্যতিক্রম। বাইকার্বনেট যৌগ মানে ধরো সোডিয়াম বাইকার্বনেট, এই বাইকার্বনেট যৌগ ব্যতিক্রম। সায়ানাইড যৌগ ব্যতিক্রম। সায়ানাইড যৌগ যেমন ধরো সোডিয়াম সায়ানাইড NaCN, সোডিয়াম সায়ানাইড CN গ্রুপ যেখানে থাকবে, সায়ানাইড, আইসোসায়ানাইড এগুলো ব্যতিক্রম। এগুলো কার্বন থাকছে তার মধ্যে, কিন্তু এগুলোকে জৈব যৌগ আমরা বলবো না। এটাকে আইসোসায়ানাইড মানে NaNC, এটা হচ্ছে আইসোসায়ানাইড হলে, সায়ানাইড হলে CN হবে, আইসোসায়ানাইড হলে NC হবে, এদের গঠন হয় এরকম। তো এইগুলো হচ্ছে ব্যতিক্রম। এগুলো কার্বন ঘটিত যৌগ, দেখো প্রত্যেকটাতেই কার্বন আছে, কিন্তু তা সত্ত্বেও এরা কিন্তু জৈব যৌগ হিসেবে ট্রিট হবে না, এরা কিন্তু অজৈব যৌগ। তাহলে যেসব কার্বন ঘটিত যৌগ ব্যাকেটে তুমি এই যৌগগুলোকে লিখেছে, এগুলো ছাড়া মানে কার্বনের অক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট, সায়ানাইড, আইসোসায়ানাইড ছাড়া কার্বনের যেসব কার্বন ঘটিত যৌগ এগুলো ছাড়া কার্বনের ক্যাটিনেশন ধর্ম বা সমবায় ধর্ম প্রদর্শন করে তাদের জৈব যৌগ বলে। ঠিক আছে? এবং জৈব যৌগ সংক্রান্ত যে আলোচনা রসায়নের যে শাখায় যে করা হয় সেটাকে আমরা বলবো জৈব রসায়ন, যেটা তোমরা করছো অর্গানিক কেমিস্ট্রি। অর্থাৎ জৈব যৌগের আলোচনা, এই জৈব যৌগের আলোচনা যে শাখা বিজ্ঞানের যে শাখায় করা হয়, জৈব যৌগের আলোচনা বিজ্ঞানের যে শাখায় করা হয়, জৈব যৌগের আলোচনা বিজ্ঞানের যে শাখায় করা হয়, বিজ্ঞানের যে শাখায় করা হয়, যে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকেই আমরা বলবো জৈব রসায়ন। আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে, জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলে। বুঝতে পারলে? তাহলে জৈব রসায়নের ব্যাপারটা কি, পুরোপুরি বেসিক একটা ইন্ট্রোডাকশন। জৈব রসায়ন কি, জৈব রসায়ন কাকে বলে, নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হলো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য, মানে জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য আমাদের খুব ভালো করে করতে হবে। এবং অর্গানিক কেমিস্ট্রি আমাদের কিন্তু এর পরবর্তীকালে প্রচুর অর্গানিক কেমিস্ট্রি কিন্তু আলোচনা হবে, মানে যদি তোমরা 11-12 যদি সায়েন্স নিয়ে পড়ো তো সেখানে অর্গানিক কেমিস্ট্রি প্রচুর আলোচনা হবে। কিন্তু এখন আপাতত জৈব রসায়নের যে বেসিক পার্টটা সেটা নিশ্চয়ই তোমরা ভালো করে বুঝেছো বলেই আশা করছি। সুতরাং তোমরা এটাকে খুব ভালো করে এটা করতে থাকো। আমি এই বেসিক পার্টটা আমরা আলোচনা করলাম আজকে এই পর্যন্ত। তোমরা এটাকে ভালো করে ধরো যে জৈব রসায়ন কাকে বলে, জৈব যৌগের যে এই রসায়নের যে উৎপত্তিটা, জৈব রসায়নের যে ঐতিহাসিক যে পটভূমিকা, যে ঐতিহাসিক পটভূমিকাটা কি, এটা তোমরা ভালো করে আলোচনা করতে থাকো এবং ভালো করে এটা জায়গাগুলো তোমরা নোট করবে। এবং তাহলে এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হয় আমি কিন্তু এর পরের কনসেপ্টে এগোতে পারবো। ততক্ষণ আমি এটা রাখছি, ততক্ষণ আমি নতুন ভিডিও এরপরে আমি তৈরি করব। তো সেই ভিডিওতে আমি নতুন কনসেপ্ট জৈব অজৈব যৌগের মধ্যে পার্থক্য সেটা আমি তোমাদের দেখাবো। ততক্ষণ তোমরা এটা দেখতে থাকো এবং যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবে, আর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। আর
আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং বন্ধু বান্ধবদের কাছে এই চ্যানেলটাকে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, যাতে শেয়ার করবে, যাতে তারাও উপকৃত হতে পারে। আজকে এই পর্যন্ত, এরপর নতুন এপিসোড নিয়ে তোমাদের কাছে আসি, ততক্ষণ তোমরা এটাকে ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।